এতদিন আমরা কি জানতাম, এই সঞ্জয় রায়ের মাথার ওপরে আছে সন্দীপ ঘোষ, কিন্তু এখন এই সন্দীপ ঘোষের মাথার ওপরেও একটা বড় মাথা কাজ করছে বন্ধুরা। হ্যাঁ, তো তোমাদের মনে আছে যে এই সিবিআই প্রথম দিন যে ইনভেস্টিগেশন গুলো করেছিল এবং সুপ্রিম কোর্টের কাছে যে সমস্ত তথ্য তুলে দিয়েছিল সেটা যতটা মানে নড়বড়ে ছিল, এখন এখন যেই তথ্যগুলো তুলে দিয়েছে সেগুলো কতটা কার্যকরী হচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো। আর সেকেন্ড বার যখন সুপ্রিম কোর্টে তোলা হয় তখন কিন্তু কপিল সিব্বল বলেছিল যে এই তো সিবিআই কি করছে, যা করেছে তো আমাদের পুলিশ প্রশাসন করেছে, সিবিআই কি তথ্য দিতে পেরেছে, যেগুলো পুলিশ প্রশাসন দিয়েছে সেগুলোই সিবিআই দিচ্ছে, এরকম একটা কিন্তু মন্তব্য করেছিল। কিন্তু এই যে লাস্ট বার সুপ্রিম কোর্টে যখন নাকি সিবিআই এই বন্ধ খামে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো দেখে কিন্তু এবং সেখানে কিন্তু এই কপিল সিব্বল একটু নড়েচড়ে বসেছে। কারণ যখন নাকি কপিল সিব্বলকে জিজ্ঞাসা করা হয়েছে যে পুরো ভিডিও ফুটেজ কোথায়, সকাল থেকে রাত অব্দি পুরো ভিডিও ফুটেজ কোথায়, সেখানে কপিল সিব্বল যখন বলে যে কেন আমরা তো 100 জিবি পেনড্রাইভ দিয়েছি, সেখানে এখানকার ভিডিও সেখানকার ভিডিও বিভিন্ন জায়গাটার ভিডিওর কথা সে বলছিল। কিন্তু যখন বিচারপতি বলেন যে আমরা বাকি জায়গার ভিডিও ফুটেজ চাইনি, আমরা মেন জায়গা এই যে এই সেমিনার রুমের বাইরের ভিডিও ফুটেজটা কোথায় বা আরজি কলেজে ঢোকা বা বেরোনোর প্রবেশ পথ সেই জায়গার ভিডিও ফুটেজ কোথায় আপনি গল্প দিচ্ছেন, সেখানে কিন্তু কপিল সিব্বল একটু নড়ে চড়ে বসেছে বন্ধুরা। হ্যাঁ, তো এই যে বড় মাথা এই সন্দীপ ঘোষের ওপর কে, ভিডিওটা দেখো, সমস্তটা তোমাদের কাছে চলে আসবে। তার সাথে বলি যে আজকে ভিডিওর মধ্যে এটাও থাকবে যে টালা থানার ভিডিও ফুটেজও চাওয়া হয়েছে এবং সেখান থেকেও কি কি তথ্য বেরিয়ে এসছে সমস্তটা বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো মূল বক্তব্যে চলে আসি কোনো ভনিতা না করে। এই যে তিলোত্তমার বাবা মা যেই চিঠি, অর্থাৎ তিলোত্তমার বাবা মায়ের তরফ থেকে, এই ভিকটিমের তরফ থেকে যেই উকিল, সেই উকিল সুপ্রিম কোর্টে একটা চিঠি দিয়েছিলেন। সেই চিঠি দেওয়ার সময় বলেছিল যে এই চিঠি আমরা সিবিআই হাতেও দিয়েছি, যেই চিঠিটা তিলোত্তমার বাবা মা লিখেছিলেন, যে বন্ধ খামে সেই চিঠিটা লিখেছিলেন। এবং সেই চিঠি থেকে কি কি লেখা আছে সমস্তটা তোমাদের বলতে পারবো না, কারণ ইনভেস্টিগেশনের জন্য, তবে যেটুকুনি তোমাদের বলবো তোমরা পুরো খাসটা বুঝতে পারবে। তো এই চিঠির মধ্যে লেখা আছে সর্বপ্রথমে যে এই সন্দীপ ঘোষের সে কিভাবে একটা দুর্নীতি বা চালাতো এবং তার আগেও সে কি করেছে এবং পরেও সে কি করেছে, এবং সে পুরোপুরি এই আরজি কলেজ তিলোত্তমার হত্যাকাণ্ডে যে পুরোপুরি সে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, 15 লক্ষ টাকা, যেই কথাটা আমি আগের দিনও ভিডিওতে তোমাদের বলেছি, সেই 15 লক্ষ টাকা, অর্থাৎ এই সন্দীপ ঘোষ বিভিন্ন এই যে রেজাল্ট বের করা, পাশ করানো কাউকে বা রেজিস্ট্রেশন পাশ করানো, এগুলোতে কিন্তু সে বড়সড় একটা অ্যামাউন্ট নিত, যেটা এই 15 লক্ষ টাকার কথা শুনেই তখনই কিন্তু এই সিবিআই কিন্তু একটা সন্দেহ হয় যে 15 লক্ষ টাকা, এর মধ্যে 15 লক্ষ টাকা কোথা থেকে আসলো। তখনই এই তিলোত্তমার কিছু মানে যারা ঘনিষ্ঠ তিলোত্তমার, তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে শোনা যায় যে তিলোত্তমাকে শুধুমাত্র 1-2 দিনের না বা 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য না, বিগত 1 বছর ধরে টর্চারিং করা হচ্ছে মানসিকভাবে। হ্যাঁ, তার কখনো স্কুটির হাওয়া লিক করে দেওয়া হচ্ছে, কখনো তাকে আর যে গবেষণা করে সে যে সমস্ত রিপোর্ট বের করেছে সেগুলোকে অন্যকে দিয়ে দেওয়া হচ্ছে, তাকে আবার বলা হচ্ছে তুমি আবার নতুন করে বানাও, তাকে বিভিন্নভাবে কিন্তু হ্যারেস করা হচ্ছিল বন্ধুরা। তো কেন এই 15 লক্ষ টাকার জন্য তার কাছে বড়সড় একটা অ্যামাউন্ট চাওয়া হয়েছিল, যে অ্যামাউন্টটা সে দিতে রাজি হয়েছিল। এছাড়াও তোমাদেরকে এটাও বলেছি যে এই তিলোত্তমা কিন্তু আরো বেশ কিছু এমন কিছু তথ্য জেনে গেছিল যেটার জন্য সন্দীপ ঘোষ ফাঁসতে চলেছে, আর তার জন্য এই তিলোত্তমাকে এইভাবে পথে কাটা যেটাকে সরিয়ে দেয়, এইভাবে তাকে সরিয়ে দিয়েছে। এবার আরেকটা কথা, যেখানে এই যে এই অভিজিৎ মণ্ডল, অর্থাৎ টালা থানার প্রাক্তন ওসি, এই ওসির সাথে এই সন্দীপ ঘোষের কিন্তু আজকের নয় অনেক দিনের যোগাযোগ এবং ফোনে তাদের মানে কথা বলা। এছাড়াও এই যে বড় সড়ো একটা এই যে তথ্য প্রমাণ লোপাট এবং যে জিডি করেছিল জিডি করতে না দেওয়া, এবং এই যে 14 ঘন্টা ডিলে
যেটা এই তিলোত্তমা মা বাবা 14 ঘন্টা ডিলে, তারা কিন্তু দুবার পোস্টমর্টম করতে চেয়েছিল হ্যাঁ তিলোত্তমার, কিন্তু এইটা না ওসি তাদের করতে দিতে দেয়নি। উনি হড়বড় করে তাড়াতাড়ি করে কিন্তু ডেড বডিকে পুড়িয়ে দিয়েছে। এই মেয়েটার উপর দিয়ে কত টর্চার গেছে সেখানে কিন্তু লেখা আছে। শুধু তাই নয়, যেটা তিলোত্তমার এইগুলো কিন্তু সমস্ত ওই চিঠিতে লেখা আছে বন্ধুরা। এবার তোমাদের এইটাও বলি যে এই যে যখন নাকি তিলোত্তমার বাবা মা ওরা জিডি করতে গেছিল থানায়, সে সময় কিন্তু তিলোত্তমার বিশিষ্ট বন্ধু কিন্তু সে কিন্তু বলেছিল যে এই যে দুজন ওই আরজি কলেজের দুজন ছেলে এসেছিল যে কার নামে জিডি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু জানার, কিন্তু তখন তারা বলেনি। হ্যাঁ, না বলাতে তারা কিন্তু ওই থানা থেকে বেরিয়ে যায়নি, তারা কিন্তু সেখানেই ছিল। এখন তোমরা ভাবো, তারা যদি সেই দুটো ছেলের যদি ওই থানার সাথে যোগাযোগ না থাকে, তারা কিন্তু বসে থাকতে পারে না। তার মানে কত বড় একটা পরিকল্পনা মাফিক এই জিনিসগুলো চলেছে, সেই কথাগুলো কিন্তু সমস্ত এই চিঠিতে লেখা আছে বন্ধুরা। তো এবার বলি যে এই সূত্র ধরেই কিন্তু আজকে তিলোত্তমার বাবা মা 12 তারিখে এই চিঠিটা দিয়েছে এবং 14 তারিখে কিন্তু এই সঞ্জয় রায় কি কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। হ্যাঁ বন্ধুরা, এই চিঠির সাথে এই গ্রেফতারে কিন্তু অনেকটা বড় একটা মিল আছে। কারণ যখন চিঠি পাওয়ার পর 12 তারিখে চিঠি তাদের হাতে আসার পর এই 15 লক্ষ টাকা ধরে কিন্তু তাদের এই সন্দেহটা উল্টো দিকে কিন্তু মোড় ঘুরতে থাকে। হ্যাঁ বন্ধুরা, উল্টো দিকে মোড় ঘুরতে থাকে। এবং তার জন্য প্রথম দিকে কিন্তু এই কি বলে সন্দীপ ঘোষকে কিন্তু সিবিআই প্রথম থেকেই সন্দেহ করছিল। তার জন্য কিন্তু প্রথম থেকেই তাকে ওই দুর্নীতি চক্রের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল প্রথম থেকেই, যে এই মালটা সমস্ত কিছু জানে, এই মালটাই মানে মেন। তো এই মালটাকে ধরে রেখে প্রথমে বাধা দরকার, এই মালটাকে ছাড়া যাবে না। তো একে দুর্নীতি চক্রে প্রথমে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তারপরে এখন সমস্ত জিনিস তাদের হাতে আসে, পরিষ্কার স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু এই 12 তারিখে লেটার পাওয়ার পর 14 তারিখে কিন্তু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল প্রাক্তন ওসি, টালা থানার ওসি, এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়। তোমাদেরকে বলে রাখি, একজন প্রাক্তন ওসিকে কিন্তু গ্রেপ্তার করা অত সহজ নয়। কারণ সে বলতেই পারে আমি তো প্রাক্তন, আমি তো থানার কেউ না, আমি তো প্রাক্তন ওসি, তো আমাকে ডেকেছিল তাই আমি এসেছিলাম, তো আমাকে কিছু তারা কথা বলবে তার জন্য আমি এসেছিলাম, এমনি এসেছিলাম, বলতেই পারে। হ্যাঁ, তাকে হট করে গ্রেপ্তার করা হলো কেন? এমন কিছু পোক্তা যে এভিডেন্স পাওয়ার পর কিন্তু তাকে মানে দেখাতে পারবে যে এর জন্য তাকে আমি গ্রেপ্তার করেছি, নচেত নয়। সেরকম পোক্তা এভিডেন্স সিবিআই হাতে এসেছিল বলে কিন্তু তারা কিন্তু এই প্রাক্তন ওসিকে তারা কিন্তু গ্রেপ্তার করতে পেরেছে। এবং তখনই তারা ডিসাইড করলো, এই সিবিআই ডিসাইড করলো যে এইবার এই অভিজিৎ মণ্ডল প্রাক্তন ওসি এবং এই সন্দীপ ঘোষকে দুজনকে পাশাপাশি বসিয়ে তারা একটা বলতে পারো একটা বাক্যালাপ করবে এবং তাদের সাথে কথা বলবে। এবং যখন তাদেরকে বসানো হয়, সেখান থেকে অনেক বড় একটা তথ্য বেরিয়ে আসে বন্ধুরা, যেটা হচ্ছে কল রেকর্ড ডাটা, যেখান থেকে দেখা যায়, দুজনের ফোন থেকে দেখা যায় যে এই সন্দীপ ঘোষের সাথে অভিজিৎ মণ্ডলের এক নয় একাধিকবার কথা হয়েছে। হ্যাঁ, একবার ফোন করলে আমরা জানতে পারি যে এই হয়েছে, যেটা আমরা বলেছি, যেটা এই সন্দীপ ঘোষ বলেছে যে 10টার সময় আমি ওসিকে ফোন করেছিলাম, ও আমাকে তারা থানার ওসি সমস্ত কিছু জানায়, হ্যাঁ যে মানে এরকম হয়েছে। তো সেটা মানা যায়, একবার দুবার মানা যায়, কিন্তু এখানে একাধিকবার ফোন করা হয়েছে, বন্ধুরা। এবং এই কথোপকথনের মাধ্যমে হ্যাঁ এই সিবিআই হাতে এমন বড় তথ্য চলে এসছে, হ্যাঁ যেটা তারা কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। এবং সেটা দেখে কিন্তু তোমরা দেখেছো যে গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু বলেছেন যে সিবিআই যে পথে যাচ্ছে একদম ঠিক পথে যাচ্ছে, এবং সিবিআই এর যে ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে তারা যাচ্ছে সেটা কিন্তু অনেক তাদের সফল হতে চলেছে এবং তারা কিন্তু স্যাটিসফাইড। তোমরা কিন্তু শুনেছো, তার মানে যেদিকে সিবিআই যাচ্ছে, যেদিকে ঠিকই পথে যাচ্ছে। হ্যাঁ, কারণ সমস্ত প্রমাণ তত্ত্ব লোপাট করার পর তাদের তো একটুখানি মানে পরিশ্রম করতেই হবে, কিন্তু সিবিআই একদম যেদিকে যাচ্ছে একদম ঠিক পথে যাচ্ছে। এবার তোমাদের বলে রাখি যে এই যে তোমাদের সিসিটিভি ফুটেজ, এই সিসিটিভি ফুটেজে যেই বড় একটা তথ্য উঠেছে, যেটা 27 মিনিটে পাওয়া গেছে সেটা নয়, যেটা পাওয়া যায়নি সেই সিসিটিভি ফুটেজে তোমাদেরকে বলা, মানে আমি এর আগে ভিডিওতে তোমাদের বলেছি যে একটা লিফট,
যেই লিফটটা মানে সকাল 6টা থেকে বিকেল 4টের অবধি খোলা থাকে, তারপরে কিন্তু সেই লিফটটা বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ কনস্টেবল গেটে কিন্তু তালা লাগিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই আরজি কলে কিন্তু বহু স্টাফরাও কিন্তু জানে না যে এই মানে এই লিফট দিয়ে এই লিফটটা মানে খোলা না বন্ধ, রাত্রেবেলা খোলা থাকে না বন্ধ থাকে। তো সেই লিফটটা এমন জায়গায় রয়েছে যেখানে দাঁড়িয়ে কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ ক্যামেরা কিন্তু নেই সেখানে। কারণ তোমাদেরকে জানিয়ে রাখি যে এই অভয়ার যে সম্পদ মীরা, যিনি এই কেসটাকে ট্যাকেল করছে, এই সম্পদ মীরা উনি কিন্তু সেই মানে কি বলবো সেই জায়গায় গিয়ে উনি নিজে কিন্তু টেস্ট করে মানে চালিয়ে দেখেছেন যে এই যে সেই স্পটে বলতে পারো, সেই স্পটে গিয়ে উনি কিন্তু মানে এটাই দেখতে চেয়েছিলেন যে 9ই আগস্ট মানে জিনিসটা কেমন হতে পারে। তা উনি যখন গিয়ে লিফটে স্বয়ং উনি চড়েন এবং উনি যখন চড়ে 3 নম্বর বাটনটা প্রেস করেন, তখন দেখা যায় যে ওই লিফটটা সেমিনার রুমের সামনে এসে খুলে যায়। হ্যাঁ বন্ধুরা, এবং উনি যখন লিফট থেকে বেরোয়, তারপরে যখন উনি সিসিটিভি ফুটেজে দেখেন, তখন কিন্তু দেখা যায় যে ওই লিফট থেকে বেরোনো বা মানে বেরোনোর অবস্থায় কিন্তু সিসিটিভিতে কোনো কিছু ধরা পড়ে না। হ্যাঁ বন্ধুরা, তো এখানে আমরা কোনো তথ্য প্রমাণ পাবো না, কিন্তু এই আরজি কলে ঢোকা এবং বেরোনোতে সেখানে যে সিসিটিভি ফুটেজ ক্যামেরাটা রয়েছে, সেটা কিন্তু মানে যদি ট্র্যাক করা হয়, তাহলে কিন্তু সেই দিনকে কে কারা কারা ঢুকেছে কারা কারা বেরিয়েছে সেটা কিন্তু পাওয়া যাবে। কিন্তু তোমরা জানো যে অনেক এই আরজি কলের সেই দিন অনেক জায়গার সিসিটিভি ফুটেজ কিন্তু মানে কি বলবো ওটাকে তোমাদের টেম্পারিং করা হয়েছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা কোর্টেও তোলা হয়নি এবং অনেক ভিডিও ফুটেজ দেওয়া হয়নি, এবং বিচারপতি স্বয়ং কিন্তু চেয়েছেন যে এই যে আরজি করে ঢোকা এবং বেরোনোর মুহূর্তে সেখানকার ভিডিও ফুটেজ কোথায়, সেটা কিন্তু বড় প্রশ্নের মার্ক। সেই ভিডিও ফুটেজটাকেই কিন্তু গায়েব করে দেওয়া হয়েছে, কারণ অনেক ভিডিও ফুটেজই দেওয়া হয়নি। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আরেকটা কিন্তু সিসিটিভি ফুটেজ কিন্তু উঠে এসছে সিবিআইয়ের হাতে, যেখানে দেখা যাচ্ছে, যেটা এখনো পর্যন্ত মানে আউটবাস্ট হয়নি, অবশ্যই তোমরা জানতে পারবে। সেখানে দেখা যাচ্ছে কিছু বহিরাগত মানুষদের, হ্যাঁ বন্ধুরা, যাদের কেউ খোঁজা হচ্ছে যে তারা কারা, তারা হট করে বাইরের মানুষ হয়ে হট করে কেন এই আরজি করে ঢুকলো, হ্যাঁ তাদের নিয়েও একটা তথ্য বা কি বলবো ইনভেস্টিগেশন তাদেরও করা হচ্ছে। এবং তার সাথে বলে রাখি একজন নার্সও কিন্তু এই সিবিআই রেডারে রয়েছে, তাকেও প্রশ্ন করা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে ওই নার্স নাকি সেদিনকেই, হ্যাঁ অর্থাৎ 9ই আগস্ট ভোর 3টে 3:30 নাগাদ কিন্তু অভয়াকে দেখেছে যে ওই লিফট দিয়ে উঠে যেতে। তাহলে সেটা মানে এরকম যদি হয় তাহলে অনেক বড় কিন্তু মানে এখানে মাথা কাজ করছে। তাকে কিন্তু এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কাছ থেকে আর কি পাওয়া যায় অবশ্যই কিন্তু তোমরা সামনের দিনে জানতে পারবে বন্ধুরা। তো এখানে বলে রাখি, এরপর এই যে টালা থানার সিসিটিভি ফুটেজ কিন্তু চাইছে সিবিআই, যেটা এই ইনভেস্টিগেশনের কিন্তু সম্পূর্ণ বাইরে, কারণ আরজি কর সংক্রান্ত কথা ছিল। তাহলে হট করে টালা থানায় কেন সিসিটিভি ফুটেজ কেন চাইছেন সিবিআইরা? কারণ এখন যেহেতু প্রাক্তন ওসি গ্রেপ্তার হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে যেদিনকে জিডি করা হয়েছিল, সেদিনকে এই 9ই আগস্ট ঘটনায় এই যে আমরা একটা দেখেছি না যে ওই 9ই আগস্ট ওই সেমিনার রুমে কতজন বহিরাগত মানুষ ওখানে ঢুকে মানে কি বলবো হাট বাজার বা মাছ বাজারের মতন করছিল। তো সেখানে দাঁড়িয়ে আমাদের ডিসি নর্থ যেখানে বলেছেন যে ওই 14 ফিটের মধ্যে জায়গা তারা গার্ড করে রেখেছেন, বাকিটা তো মাছ বাজার, হ্যাঁ সেখানে তো মানুষ সেরকম থাকতেই পারে, এরকম একটা কথাও কিন্তু বলেছিলেন, তাই না? তো সেই যে ওখানে থাকা মানুষগুলো, তারা সেই দিনকে 9ই আগস্ট অর্থাৎ 9ই আগস্ট তারা কি ওই তালা থানায় গেছিল বা অন্য আর কারা গেছিল, সেগুলো কিন্তু সেই ফুটেজটা কিন্তু সেই 9ই আগস্টের ফুটেজটা কিন্তু চাওয়া হয়েছে এই টালা থানা থেকে, যে সেখান থেকে কিছু ফুটেজ পাওয়া যায় কিনা, যদি কোনো সন্দেহজনক, হ্যাঁ কারণ সেখানে তো এই যে বহিরাগত যাওয়ার তো কোনো মানে নেই, তাই না? হ্যাঁ যদি যায় তাহলে কিন্তু সন্দেহটা আবার অন্য দিকে ঘুরবে, তাই নয় কি? এছাড়াও কারা কারা গেছিল সেগুলো কিন্তু দেখতে চাইছে।
তার জন্য কিন্তু এই সিবিআই কিন্তু তারা থানার একটা বড় ভিডিও ফুটেজও কিন্তু যেটা তারা বলেছে যে আমাদের 9ই আগস্টের ভিডিও ফুটেজটা পুরোপুরি চাই। সেখান থেকে কি কি তথ্য বেরিয়ে আসবে সেগুলো তো পরবর্তীকালে জানতেই পারবো। এখানে তোমাদেরকে বলে রাখি যে এই যে সন্দীপ ঘোষ, এই যে যেই সব দুর্নীতি এবং সন্দীপ ঘোষ এই যে এই কাজগুলো করেছে, এই যে সমস্ত আমরা যেটাকে এতদিন ভাবছিলাম সন্দীপ ঘোষই মাথা, সন্দীপ ঘোষেরই মাথা, কিন্তু সন্দীপ ঘোষের মাথার ওপরে একজন মাথা আছে, কারণ তার একার দ্বারা এত কিছু সম্ভব না। তার যদি চারিদিক থেকে যদি মানে কি বলবো যদি একটা স্ট্রং বল না থাকে সে কিন্তু করতে পারবে না। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে এই যে সিবিআই তারা কিন্তু সন্দেহ করছে যে এই যে যেই মানে যেখানে এই ভিডিও ফুটেজ ক্যামেরা মানে ক্যাপচার করছে না সেই লিফটটা সেই রাত্রেবেলা এই সন্দীপ ঘোষ স্বয়ং ইউজ করেছে, যেটা সিবিআই কিন্তু একটা সন্দেহজনক খাতায় কিন্তু রাখছে। হ্যাঁ বন্ধুরা, কারণ তোমাদেরকে এর আগেও বলেছি যে এই সন্দীপ ঘোষ এই 9ই আগস্ট কিন্তু মধ্যরাত অবধি বারুইপুরের মতো একটা জায়গায় ছিল। তারপরে সে 4:10 থেকে 6:20 হ্যাঁ এই সময়টুকুর মধ্যে এই সময়টুকু কিন্তু সে কিন্তু এই আর্যকলের মধ্যেই ছিল। এখান থেকে কি অনেক বড় একটা গন্ধ মানে একটা সন্দেহ গন্ধ পাচ্ছ কি পাচ্ছ না জানি না, কি কি তথ্য আরো বেরিয়ে আসবে, বাট সন্দীপ ঘোষের মাথার উপরেও একটা বড় মাথা কাজ করছে বন্ধুরা, যার নামও এই বন্ধ খামে কিন্তু এই কি বলবো সিবিআই কিন্তু দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে। যেই নামটা দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিও তাদের চক্ষু শুল হয়ে গেছে যে ইনি থাকতে পারে এর মাথার উপর। সত্যি অবাক হয়ে যাওয়ার মতন কথা, তাই নয় কি? এই তিলোত্তমা হত্যাকাণ্ডে একের পর এক রহস্যজনক কথা উন্মোচন হচ্ছে। এবং তোমাদের এটাও জানি রাখি যে যখন নাকি দুর্নীতি চক্রগ্রস্ত এই দুর্নীতিগ্রস্তে এই সন্দীপ ঘোষকে ধরা হয়েছিল তখন তার হুলিয়া দেখো, কিন্তু এখন তার হুলিয়া দেখো পুরোপুরি সিবিআই তার ফেস দেখলেই বোঝা যায় তার সবকিছু নিংড়ে নিয়েছে, একদম নিংড়ে নিয়েছে। এতদিন ধরে সে যেই সব নোংরামি করে এসছে সে কাউকেই ছাড়েনি, সে কাউকেই ছাড়েনি। সে ছেলে মেয়ে তারপরে যারা কি বলে ওটাকে আরে কি বলে ওই যাই হোক, আমি এখন মানে তাড়াতাড়ি করে কথা বলতে গিয়ে আমি মনে করতে পারছি না। হ্যাঁ তাদের তো কিন্তু সে ছাড়েনি, কাউকেই সে ছাড়েনি। সে নোংরামি এতটা চূড়ান্ত সীমায় সে পৌঁছে গেছে, তারা আরো কত কীর্তি যে ফাঁস হবে। শুধু তাই নয় বন্ধুরা, তোমরা হয়তো দেখেছো, যেটা আমিও দেখলাম একটা নিউজ চ্যানেলে, যে দুজন কিন্তু সেই আরজি কর হসপিটালেরই দুজন স্টুডেন্ট তারাও কিন্তু এখন কিন্তু কিছু তথ্য ফাঁস করেছে, যেটা বরাবরের জন্য। কারণ এখন অনেকেই কিন্তু মুখ খুলবে, যারা প্রথম থেকে তারা মুখ খোলেনি, কারণ এই একই ভয় এই শক্তিশালী একজন পাওয়ারফুল ব্যক্তির বিরুদ্ধে মুখ খোলা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা, তাই তারা এতদিন মুখ খোলেনি। কিন্তু যখন দেখতে পাচ্ছে যে না এবার মুখ খোলাটা একদম যুক্তিযুক্ত হবে, কারণ তার সমস্ত খেল খতম, তো এরপরে কিন্তু এক একজন কিন্তু তারা স্টুডেন্ট কিন্তু তারা কিন্তু মুখ খুলছে যে তাদের সাথেও কি কি করা হয়েছিল, এবং এই যে রেজাল্ট আটকে দেওয়া, এই যে রেজিস্ট্রেশন আটকে দেওয়া, এবং টাকা চাওয়া, তাদের সাথে খারাপ ব্যবহার করা, তাদের সাথে অত্যাচার করা, এগুলো কিন্তু এই সন্দীপ ঘোষ বরাবরের জন্যই করে এসেছে। 2021 সাল থেকে তাদের কিন্তু এইসব কিন্তু মানে এই দুজন স্টাফ তারা বলছিল যে তারা কিন্তু খুব তারাও এর শিকার হয়েছে। তো জানি না আর কত কিছু বেরিয়ে আসবে এর মধ্যে থেকে, আর কত তথ্য পাবো। আর একটা জিনিস তো একদম ঠিক, যে যেই পথে সিবিআই যাচ্ছে একদম ঠিক পথে যাচ্ছে। এই তিলোত্তমা হত্যাকাণ্ডের মামলা শুনানি কিন্তু মানে আমরা কিন্তু আর বেশি দিনের জন্য হয়তো আমাদের রাখতে হবে না, যদি এই পথে এইরকমভাবে চলতে থাকে, কারণ একের পর এক শয়তান সব ধরা পড়ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসবো একটা নতুন ভিডিও নিতে, তখনের জন্য নমস্কার।